রাহুল কাপড় ঢেকে দিয়ে শোয়া থেকে উঠে বসলো। রুনাও শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে, উঠে গেলে কেন? না কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। আমি কি একা ঘুমাবো নাকি? আজকে আমাদের বাসর রাত, ঘুমাবো তো অনেক পরে। আগে আমার মনের কথাগুলো তোমাকে শেয়ার করব। আমার কোনো কথা বলার ইচ্ছা নেই। তোমার মন চাইলে ঘুমাও, মন না চাইলে অন্য কোথাও চলে যাও। ও মা, তুমি আমার সাথে এমন বাজে বিহেভ কেন করছো? আমি কি দোষ করলাম? দেখো, আমি এত রাতে কোনো ঝামেলা করতে চাই না, আমি অন্য কোথাও গিয়ে ঘুমালাম বলে রাহুল চলে গেল। রুনা ভাবছে হঠাৎ করে কি হলো, কিছুই তো বুঝতে পারলাম না। রাহুল রুমের বাইরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। সকাল হয়ে গেল, রুনার ঘুম ভাঙলো, দেখলো রাহুল বিছানায় আসেনি। রুনা ভাবছিল রাহুল কিছুক্ষণ পরে সে তার পাশে ঘুমাবে, কিন্তু সারা রাত পার হয়ে গেল, রাহুল আর আসলো না। রুনার মন খারাপ হয়ে গেল, উঠে রুমের থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখলো রাহুল দরজার কিনারায় ঘুমোচ্ছে। রুনা রাহুলের পাশে গিয়ে বসে ডাকছে আর বলছে, তুমি এখানে শুয়ে আছো কেন? বাড়ির মানুষ দেখলে কি বলবে? রাহুল রেগে গিয়ে শোয়া থেকে উঠে বলল, এই তুই এখানে কেন এসেছিস? দেখছিস না ঘুমোচ্ছি? আচ্ছা, কাল রাত থেকে তোমার কি হয়েছে বলো তো? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়ে গেছে? এই, আমি তোকে এত কৈফিয়ত দিতে রাজি নই, তুই আমার সামনে থেকে চলে যা। আহা, এমন করলে তো কোনো সমস্যার সমাধান হবে না। কি হয়েছে বলবে তো? ওদের কথার আওয়াজ পেয়ে রুম থেকে বের হয়ে আসলো রাহুলের ভাবি প্রিয়া। এই, তোমরা এখানে কি করো? তোমাদের তো রুমে থাকার কথা। রুনা লজ্জায় কথা না বলে সেখান থেকে চলে গেল। রাহুল বলল, ভাবি এখন আমার মাথা গরম আছে, কিছু বলতে চাই না। যাও তো, তুমি তোমার কাজে যাও, আমি ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুমোলে তোমার রুমে গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাবো। এটা তোমার বাপের বাড়ি নয়, এটা আমার বাপের বাড়ি। এই কথা শুনে রাহুলের ভাবি আর কিছু না বলে চলে গেল। রাহুলের বড় ভাই সৌরভকে গিয়ে বলল, এই ওঠো তো, তোমার ভাইকে কবিরাজের কাছে নিয়ে যাও। সৌরভ শোয়া থেকে উঠে বলল, কেন, কি হয়েছে রাহুলের? তোমার ভাইয়ের আগে যে রোগটা ছিল ওটা আবার হয়েছে। আবার কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে, সারা রাত মনে হয় আমাদের রুমের দরজার সামনে ঘুমিয়েছে আর আমার সাথে যাতা ব্যবহার করছে। মানে কি? তার তো বাসর ঘরে থাকার কথা, সে বাইরে কেন ঘুমোচ্ছে? বললাম না তার মাথা খারাপ হয়ে গেছে। এতদিন পরে আবারও তার এই রোগটা কেন হলো? শোনো, তুমি তাড়াতাড়ি ওর চিকিৎসা করাও, না হয় তার জন্য আমরা যে বউটা এনেছি বউ কিন্তু চলে যাবে। সৌরভ বলল, আচ্ছা আমি দেখছি, তুমি তার বউকে গিয়ে একটু বোঝাও। সৌরভ বের হয়ে গেল। রাহুল আবারও ঘুমোচ্ছে। সৌরভ রাহুলের কাছে গিয়ে বলল, এই চল, তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। রাহুল আবারও রেগে গিয়ে শোয়া থেকে উঠে বলল, এই তোরা কি আমাকে পাগল পেয়েছিস নাকি? আমি কবিরাজের কাছে কেন যাব? তোর কথা শুনেই তো মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলছিস। তো কি করব? তোদের পায়ে ধরে সালাম করব নাকি? সালাম করতে হবে না, তুই চল আমার সাথে। আমি কোথাও যাব না, আমি এখানে ঘুমাবো। তোর সমস্যা হলে তুই কবিরাজের কাছে যা, আমি না। তুই যাবি। এটা বলে রাহুলকে জোর করে নিয়ে গেল। রুনা মন খারাপ করে বসে আছে আর ভাবছে, কি হলো আমার স্বামীর? সে বাসর রাত থেকে কেন আমার সাথে এমন করছে? প্রিয়া গিয়ে বলল, রুনা আমি বুঝেছি কেন তোমার মন খারাপ। আচ্ছা, কাল সারা রাত কি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল? না ভাবি, কোনো ঝগড়া হয়নি। হঠাৎ করে আপনার দেবর আমার সাথে রাগ করে উঠে চলে গেল। প্রিয়া বলল, বোন তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাবি, আপনার দেবরের মাথায় কি কোনো সমস্যা আছে? না মানে ওর মাথায় একসময় একটু সমস্যা ছিল, চিকিৎসা করার পর ভালো হয়ে গিয়েছিল। তার মানে আমি পাগলের সাথে বিয়ে বসেছি? আল্লাহ, আমার কি হবে? আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। বোন তুমি এমন করো না, আমার স্বামী তাকে কবিরাজের কাছে নিয়ে গেছে, দেখবা সুস্থ হয়ে গেছে। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি। না ভাবি, নাস্তা পানি আমার পেটে যাবে না, আপনি যান। আহা, এমন করে না তো, চলো সব ঠিক হয়ে যাবে। রুনাকে প্রিয়া হাত ধরে নিয়ে গেল। রাহুল তার বন্ধু কলিমের বাসায় গিয়ে দরজায় বাড়ি দিচ্ছে। কলিম বের হয়ে বলল, কিরে রাহুল, তুই কোথা থেকে আসলি? তোকে না আমরা কাল রাতে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম, আজকে সকালে আবার এখানে চলে আসলি কেন? দোস্ত, আমার কপাল ভেঙে গেছে। কি হয়েছে? বাসর করতে করতে কি বউকে মেরে ফেলেছিস নাকি? দোস্ত, আমি ইয়ার্কি করছি না কিন্তু। আরে বাবা, তো কি হয়েছে বলবি তো? দোস্ত, আমার স্ত্রীর চরিত্র ভালো না। তুই কিভাবে বুঝলি? আমি যখন বাসর ঘর করতে গেলাম তখন দেখলাম তার বুকে ট্যাটু দিয়ে লেখা তার বয়ফ্রেন্ডের নাম। এই কথা শুনে কলিম বলল, কি বলছিস তুই? তোর বউকে দেখে তো এরকম লাগে না। কাকে বিশ্বাস করবি? এই জন্যই তো গুণীজনেরা বলে মানুষ চেনা অত সহজ নয়। সে মনে হয় ট্যাটু তুলতে পারেনি, তাই তার বয়ফ্রেন্ডের নাম থেকে গেছে। কলিম, আমি ওই মেয়ের সাথে সংসার করব না, সে তো আরেকজনের স্বপ্ন নিয়ে থাকবে। রাহুল তুই একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? তার কাবিনের টাকা দিতে হবে 5 লাখ টাকা। আরে এত টেনশন করিস কেন, আমি আছি না, টাকা আমি দেব। তুই এখন উকিলের কাছে গিয়ে তাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি বলে রাহুল চলে গেল। সৌরভ বাড়িতে গিয়ে ক্লান্ত হয়ে সোফাতে বসে পড়ল। বউ গিয়ে বলল, কি হয়েছে তোমার? রাহুল কই? আরে ওই হারামজাদা আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে।
কি চলে গেছে মানে? এটা কেমন কথা? তুমি তাকে কবিরাজের কাছে নিয়ে যাওনি? নেওয়ার পথেই তো এই ঘটনা ঘটেছে। এখন সে কোথায় যাবে আল্লাহই জানে। সে যদি আগের মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে তখন কি হবে? এই তুমি একটা কাজ করো, থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করে এসো, তাকে যেন পুলিশ বের করে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এমন সময় সেখানে গিয়ে রুনা বলল, ভাবি আপনারা আমার বাবাকে খবর দিন, আমি চলে যাব। বল তুমি এমন করছো কেন? একটু ধৈর্য ধরো। ভাবি আপনারা কেন আমার সাথে এত বড় প্রতারণা করছেন? আমার জীবনটা কেন নষ্ট করে দিয়েছেন? আপনার ভাই একজন মানসিক রোগী, তার জন্য আমাকে কেন নিয়ে আসলেন? সৌরভ বলল, বোন আমার ভাই তো সম্পূর্ণ সুস্থ ছিল, হঠাৎ করে কেন আবারও তার মাথায় সমস্যা হয়ে গেল বুঝলাম না। আমার ভাইয়ের যদি বিয়ের আগে মানসিক সমস্যা থাকতো তাহলে আমরা তাকে বিয়ে করাতাম না। আমার কপালে যা ছিল তাই হয়ে গেছে। এখন আপনারা আমার বাবাকে ডেকে আমাকে বাবার কাছে পাঠিয়ে দিন। আচ্ছা একটু রিল্যাক্স হও, আমাদেরকে 1 সপ্তাহ সময় দাও। এর মধ্যে যদি আমরা ভাইকে সুস্থ করতে না পারি তাহলে আর তোমাকে কিছু বলতে হবে না। এই তুমি রুনাকে নিয়ে ভিতরে যাও, আমি থানায় গেলাম। বলে সৌরভ চলে গেল। প্রিয়া রুনাকে নিয়ে ভিতরের দিকে গেল। সৌরভ দরজার বের হতেই দেখলো রাহুল একটা কাগজ নিয়ে বাসায় ঢুকেছে। কিরে তুই কোথায় গিয়েছিলি? আমার কাজে আমি গিয়েছিলাম, তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি কি বলেছিলাম তোকে পাগল হয়ে যেতে? হ্যাঁ তোমরাই আমাকে পাগল বানিয়ে দিয়েছো। প্রিয়া আর রুনা সেখানে গেল। প্রিয়া বলল, রাহুল কোথায় গিয়েছিলে তুমি? আমি এই নষ্টা মেয়েকে ডিভোর্স দিতে গিয়েছিলাম। এটা হলো ডিভোর্স পেপার। এই তুই এই ডিভোর্স পেপারে সাইন দে। মানে এসব কি বলছো তুমি? মুখের ভাষা খারাপ করছো কেন? তোর সাথে এর যে ভালো ব্যবহার যায় না। ভাবি জিজ্ঞাসা করলো, কি করেছে সে? যে মেয়ে তার বুকে বয়ফ্রেন্ডের নাম লিখে রাখতে পারে আমি তার সাথে কিভাবে সংসার করব? সৌরভ তুই এসব কি বলছিস? তার মানে অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক আছে? না ভাইজান, আপনারা শুধু শুধু আমাকে মিথ্যা কলঙ্ক দিচ্ছেন। আমার সাথে কোনো ছেলের রিলেশন ছিল না। এই চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তোর সাথে যদি কারো খারাপ সম্পর্ক না থাকে তাহলে তোর বুকে কার নাম লেখা? ওটা কার নাম? ওটা আমার মায়ের নাম। আমাকে জন্ম দিয়ে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাকে রাবেয়া নামের এক মহিলা লালন পালন করেন, তিনিও পরে মারা যান। তাই আমি আমার মায়ের নামের প্রথম অক্ষর লিখে রাখি। আমার দুধ মাটা যখন মারা যায় তখন আমার বয়স ছিল 1 বছর 3 মাস। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তাহলে রাহুল তুমি আমাকে এসব কথা আগে বলবে না? তাহলেই তো হয়ে যেত। তোমরা আমাকে মাফ করে দাও। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটির রচনায় আইয়ুব মাহমুদ টেম্পু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী এবং প্রযোজনায় FA নয়ন চৌধুরী।